মোটা দাগে কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রথমে আমরা যদি বলি যে সংকটটা আসলে কি, সংকটটা প্রধানত ত্রিমুখী। প্রথমত আমরা যে সুফি কমিউনিটির কথা বলছি, প্রথম সংকটটা হচ্ছে আসলে যে আমাদের এখানকার যারা নিজেদেরকে সুফি কমিউনিটি বলছেন তাদের নিজেদেরকে ডিফাইন করার সমস্যা। মাজার সংস্কৃতি, সুফিবাদী, আমরা নিরীহ, বা আমরা হচ্ছে সুন্নি, এগুলো তো আসলে ডিফাইন করার কোনো ওয়ে না। এগুলার ভিতর দিয়েই আমরা সাইকোলজিক্যালি নিজেদেরকে একটু মূলধারার বাইরের হিসাবে কল্পনা করি আর কি। কিন্তু দেখবেন যারা নিজেদেরকে সুফি কমিউনিটির লোক বলে তারা নিজেরাই কিন্তু নিজেদের মধ্যে বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, যেভাবে আরো অন্যান্য মুসলিম কমিউনিটি নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে। তার মানে কি, অন্তর্নিহিতভাবে আসলে সবাই ধরে নেয় যে আমরাই আসলে মূলধারা। তো এই ডিফাইন করার সমস্যাটা আসলে তৈরি হয়েছে বেসিক্যালি এই আহলে সুন্নাত ওয়াল জামাত বা বাংলাদেশে যে সমস্ত মানুষজন ওলিয়া উলিয়াকে শ্রদ্ধা করে, বিভিন্ন সিলসিলার অনুসারী, বিভিন্ন প্রতিষ্ঠিত দরবারের অনুসারী, যারা মাজারে গিয়ে মাজার জিয়ারত করে, মাজার কেন্দ্রিক ওরস করে, তারা বেসিক্যালি নিজেদেরকে সামাজিক পরিসর এবং রাজনৈতিক পরিসর থেকে গুটিয়ে নেয়ার ফলশ্রুতিতে এই সংকট তৈরি হয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম তারা একটা রাষ্ট্রেও বসবাস করে। সো রাষ্ট্রে বসবাস করার ফলে রাষ্ট্রের সাথে তার যে চুক্তি, সামাজিক চুক্তি, সেই চুক্তি থেকে কিন্তু সে বেসিক্যালি নিজেকে গুটিয়ে নিচ্ছে। অপরপক্ষে সে আবার রাষ্ট্রের কাছে নিরাপত্তা চায়, যেন বা একটা প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে, রাষ্ট্রের কাজ হচ্ছে তাকে প্রোটেকশনিজম দিয়ে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা। এই পদ্ধতির ভিতর দিয়ে আসলে বাংলাদেশের এই সুন্নি কমিউনিটি নিজেদেরকে বাঁচাতে পারবে না। সো আমার পজিশনটা হচ্ছে সামাজিক পরিসরে এবং রাজনৈতিক পরিসরে সক্রিয় অংশগ্রহণ জরুরি। তার ভিতর দিয়ে আপনারা আসলে আপনাদের কণ্ঠস্বরকে শোনাতে পারবেন আরো অন্যান্য যারা অংশীজন আছে, স্টেক হোল্ডার আছে ক্ষমতার মধ্যে। কারণ রাষ্ট্র আসলে ক্ষমতার খেলা। সেখানে আমাদের এক ভাই বলেছেন যে রাষ্ট্রের যে আকিদাকরণের ঘটনা ঘটে সেটা আসলে কিভাবে ঘটে, রাষ্ট্রের কমিউনিটিগুলোই তো সেখানে উপস্থিত থাকে। মনে করেন আজকে যদি বাংলাদেশের 90% মানুষ হঠাৎ করে বামপন্থায় বিশ্বাস করা শুরু করে, তাহলে বামপন্থা হতে একটা আকিদা, রাষ্ট্রের এই আকিদাকরণ ঘটবে। তাহলে যারা মাজারে হামলা করে তারা যদি সমাজে বেশি উপস্থিত থাকে, অন্য পক্ষে আপনি যদি সমাজে কম উপস্থিত থাকেন, আপনি এমনিতেই মাইনাস হয়ে যাবেন। এটা খুবই স্বাভাবিক। সবচেয়ে বড় কথাটা যেটা হচ্ছে যে আমাদের এখানে আসলে ইসলামের মধ্যে শুরু থেকে আমরা দেখছি নানা ধরনের মাযহাব আছে, নানা ধরনের মাসলাক আছে, মত পার্থক্য আছে। এখন এই মত পার্থক্য মাযহাবের ভিন্নতাগুলোকে আমরা কি বিভাজন হিসাবে দেখব নাকি বৈচিত্র্য হিসাবে দেখব? আমরা আমাদের ইসলামের সিলসিলায় যেটাকে দেখেছি যে এটাকে আসলে বৈচিত্র্য হিসাবেই দেখা হয়েছে এবং ইসলামের জন্য সহায়ক হিসাবেই বিবেচনা করা হয়েছে, যার ফলেই চার মাযহাব এসেছে, নানা ধরনের মসলাক এসেছে। তো ঐতিহাসিকভাবে আমরা দেখেছি ইসলামে আসলে বাহাসের সিলসিলা ছিল, ডায়ালগের সিলসিলা ছিল। কোন একটা বিষয়ে মত পার্থক্য তৈরি হলে সেটা নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধানে পৌঁছানোর প্রবণতা ছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই প্রবণতা কমে গিয়ে নির্মূলের রাজনীতি করাটা শুরু হয়েছে। যে মনে করছে যে সে আমার মতের সাথে মিলছে না এবং আমার মতে একমাত্র সঠিক, তাকে নির্মূল করো, এই রাজনীতিই শুরু হয়েছে। এটা যে শুধুমাত্র মানে নিজেদের মধ্যে হচ্ছে তা না, বাইরেও হচ্ছে। মানে এটা আমাদের পুরো একটা ন্যাশনাল টেন্ডেন্সি আমরা হিসেবে দেখতে পাচ্ছি। 5 আগস্টের পরে মন্দিরে হামলার প্রবণতা, পাগল দেখলে চুল কেটে দাও, মাজারে হামলা করো। তারপরে ইভেন আমরা এটাও দেখতে পাচ্ছি যারা নিজেদের মধ্যে, যারা সুফি কমিউনিটির লোক আছে তাদের মধ্যেও কিন্তু অন্তর্দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব যে নাই এমন না। এবং আজকেও এখানে আমরা অনেক ভোকাবুলারির মধ্যে এই নির্মূলের রাজনীতির প্রবণতাও লক্ষ্য করেছি। সো আমাদেরকে আসলে বুঝতে হবে যে আমরা একটা রাষ্ট্রে যখন বসবাস করি, মুখ্য হয়ে ওঠে নাগরিক অধিকার, সেখানে হিন্দুরও অধিকার আছে। আজকে এখানে অনেকে বলেছেন যে আমরা কারো কথার মধ্যে শুনেছি যে কোনো একটা মাজারে গিয়ে উনি হিন্দুর ছবি দেখেছেন এবং ওনার কাছে মনে হলো যে ওই মাজারই তো ভেঙে দেওয়া উচিত। তো ভেঙে দেওয়ার ভিতর দিয়ে তো আপনি ভাঙচুরের রাজনীতিকে আসলে প্রশ্রয় দিচ্ছেন, তাই না? সো আমাদেরকে আসলে বুঝতে হবে যে আমরা কোন প্রেক্ষাপটে, কোন পরিসরে বসে কোন অধিকারের কথা বলছি। আমি যদি নিজেকে রক্ষা করার অধিকারের কথা বলি, অপরকে ভাঙচুর করার অধিকারের কথা বলি, তাহলে তো এটা আসলে সিলেক্টিভ ইনসাফ হয়ে যাচ্ছে। ইনসাফ তো আসলে সিলেক্টিভ না, ইনসাফ হচ্ছে সর্বব্যাপী। তো ওই জায়গা থেকে আমাদেরকে চিন্তা করতে হবে রাষ্ট্রের ব্যর্থতার জায়গাটা কোথায় আসলে।
পুলিশিং দিয়ে নিরাপত্তার চাইতেও জরুরি হচ্ছে রাষ্ট্রের গাইডিং ফিলোসফি থাকা। আমি সবচেয়ে বেশি যেটা খেয়াল করেছি, এই অন্তর্বর্তী সরকার নিজেদেরকে খুব রেস্ট্রেইন করে রেখেছে গাইডেন্স দেওয়ার ব্যাপারে। তারা মনে করছে যে যেহেতু এখানে একটা নির্দিষ্ট সংখ্যক জনগোষ্ঠী খুব বেশি নয়েজ করছে, সো তাদের বিপক্ষে কিছু বলা যাবে না। না, রাষ্ট্রের একটা নিউট্রাল গাইডেন্স সিস্টেম থাকা জরুরি। আরেকটা জায়গায় ব্যর্থতা আমি যেটা দেখেছি, আন্তরিকতার অভাব বলবো, সেটা হচ্ছে যে আমরা জানি আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে আমরা চিনি। বাংলাদেশের মুসলমানরা বেসিক্যালি তাদের মুরব্বীরা যা বলে তাই মানতে পছন্দ করে। এটা দরবারের ক্ষেত্রেও প্রযোজ্য, এটা কমি মার্কাজগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য, এটা ইভেন বাংলাদেশের যে সালাফি মার্কাজগুলো আছে সেই ক্ষেত্রেও প্রযোজ্য। বাংলাদেশের মুসলমানরা বেসিক্যালি গাইডেড হয়, নির্দেশিত হয় এবং অনুসরণ করতে পছন্দ। সো এই যখন এই মাজারে হামলার ঘটনাগুলো ঘটছিল, আমি দেখেছি যখন মন্দিরে হামলা হয়েছিল তখন কিন্তু হেফাজত ইসলাম থেকে বিবৃতি এসেছিল। মাজারে যখন হামলা হচ্ছিল তখন যদি আমাদের এই যে গুরুত্বপূর্ণ মার্কাজগুলো রয়েছে, এই মার্কাজগুলো থেকে যদি দিক নির্দেশনামূলক বক্তব্য আসতো এবং মার্কাজগুলোর যারা নেতৃত্বে রয়েছেন সেই আকাবেররা যদি আসলে কোনো অথরিটেটিভ বয়ান হাজির করতেন, তাহলে আমার কাছে মনে হয় এই হামলাগুলো সিগনিফিকেন্টলি কমে যেত। এটা আমার একটা দৃঢ় বিশ্বাস, কারণ আমি বাংলাদেশি মুসলিমদেরকে এভাবে রিড করি। সো এই জায়গায় আমার মনে হচ্ছে আন্তরিকতার অভাব রয়েছে। সবচেয়ে বড় কথা যেটা আমরা 5 আগস্টের পরে করেছি সেটা হচ্ছে আমরা জুলুমের ভিতরে থাকার যেই মেমোরি, সেটাকে ক্ষমতার আস্ফালনে ভুলে গিয়েছি। সো আমাদের আসলে জাস্ট 1 বছর আগে যদি আমরা দেখি আমরা কি ভয়াবহ ফ্যাসিবাদী নৈরাজ্যের মধ্যে ছিলাম, এইটা আমরা স্মরণ করতে পারি। তো আমরা সেই স্মৃতি থেকে উঠেই যদি আবার নিজেরাই যদি আবার একটা জুলুমের সিলসিলা তৈরি করি, সেটা খুবই কাউন্টার প্রোডাক্টিভ হবে। এবং অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে আওয়ামী যেই বয়ান, যে আওয়ামী লীগ আসলেই বাংলাদেশে শান্তি বিরাজমান থাকে, মাজারে হামলা হয় না। হ্যাঁ, যেমন আমাদের এখানে এই প্রবন্ধেও আমরা দেখছি লাস্ট মেমোরেবল যে মাজারে বোমা হামলার ঘটনা, সেটা 2004 সালে, তখন বিএনপি ক্ষমতা ছিল। তো এই যে একটা আওয়ামী বয়ান আছে, এই আওয়ামী বয়ানকে তো আমাদের খণ্ডাইতে হবে। তো আমরা যারা 2024 সালের গণ অভ্যুত্থানে, জুলাই গণ অভ্যুত্থানে আমরা যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি, গোষ্ঠী আকারে, সমাজ আকারে, কমিউনিটি আকারে, তাদের তো দায়িত্ব হচ্ছে আসলে এই জিনিসগুলোর ব্যাপারে সচেতন থাকা। কিন্তু আমরা সেটা যদি না থাকতে পারি, সেটা হবে আসলে রাষ্ট্রীয় আমাদের আসলে কি বলা যায়, এটা ঐতিহাসিক ব্যর্থতা। তো এটাই বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।